সংক্ষিপ্ত উত্তরধর্মী 16। আমার বইতে 16, তোমাদের বইতে আলাদা আলাদা হতে পারে। কি বলছে? -1, কমা m-2, 1 ও m-2, m শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 12.1/2 বর্গ একক হলে m এর মান নির্ণয় করো। দেখো, অঙ্কটা বোঝার আগে একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে মড। কালকেও বলেছিলাম, মনে করো মড এক্স এর মানটা যদি এ হয়, তাহলে এটা ইমপ্লয় করে এক্স এর মান হবে হয় প্লাস এ অথবা এক্স এর মান হবে মাইনাস এ, অর্থাৎ দুটোই হতে পারে। ঠিক আছে, মডকে ভাঙলে আমরা দুটো ভ্যালু পাই, অর্থাৎ পজিটিভে আর নেগেটিভে। ক্লিয়ার? ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করাই। কালকে করেছিলাম +2 এর মড ভ্যালু কত হবে বলো? আমরা কি জানি, চিহ্ন বাদে যে নাম্বারটা থাকবে সেটাই বাইরে চলে আসে মডের। অর্থাৎ চিহ্ন কি আছে, প্লাস, প্লাস বাদে কি আছে, 2 নাম্বারটা। তাহলে আমার মডের বাইরে কি আসবে, 2 আসবে। এবার বলো তো, যদি আমার -2 থাকে, ঠিক আছে, তো -2 এর মড ভ্যালু কত হবে? জাস্ট চিহ্নটা বাদে সংখ্যাটা, তাই না, বা নাম্বারটা। এখানে নাম্বারটা কি আছে, 2 আছে। তাহলে +2 এর মড ভ্যালু কত হচ্ছে, 2 হচ্ছে। আর -2 এর মড ভ্যালু কিন্তু 2 হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো, আমি লিখতে পারি অতএব +2 এর মড ইকুয়াল টু -2 এর মড, দুটো কি হচ্ছে বলো তো, 2 হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো তো, আমি বলতে পারি মড অফ, দেখো কম্বাইন করে লিখছি এই লাইনটা, মড অফ +-2 ইকুয়াল টু কত লিখতে পারি, 2 লিখতে পারি। কারণ কি, যদি আমি +2 নেই, তাহলে +2 এর মড ভ্যালু 2 হয় এবং -2 এর মড ভ্যালু কি হয়, 2 হয়। তাহলে আমি বলতে পারি, দেখো তো এখানে কি আছে, এখানে এক্স থাকে তো, দেখো এটার সাথে ম্যাচ করাও। মড এক্স ইকুয়াল টু এ, মড এক্স ইকুয়াল টু এ মানে কি, এটা ইমপ্লয় করে দিচ্ছে এক্স এর মানটা কি হবে, আইদার প্লাস এ হবে অথবা মাইনাস এ হবে, তাই না? তো দেখো এখানেও তাই হচ্ছে, মড অফ সামথিং ইকুয়াল টু +-2, তাহলে ওই সামথিংটা কি হবে, এটা কি হবে, আইদার +2 হবে অথবা কি হবে, -2 হবে। দেখো তো, তাই তো ম্যাচ করছে কি করছে না, +2 হতে পারে অথবা -2 হতে পারে। সেই জন্য বলে মড এক্স ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে সেখান থেকে আমি বলতে পারি এক্স এর মানটা কি হবে, আইদার +2 হবে অথবা -2 হবে। একইভাবে যদি মড এক্স এর ভ্যালুটা 1.5 হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হবে আইদার +1.5 অথবা -1.5। ক্লিয়ার হলো? দেখো, বুঝতে পারলে কি পারলে না? আমি কি বলতে চাইলাম, মড এক্স ইকুয়াল টু যদি সামথিং হয়, তাহলে মড ভাঙলে ভেতরের এক্সটা সমান কত লিখতে পারি, ওই বাইরের সংখ্যাটার প্লাস অথবা বাইরের সংখ্যাটার কি, মাইনাস। ক্লিয়ার হলো? দেখো এবার এই অঙ্কটাতে আসি। কি বলছে, তিনটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দুর স্থানাঙ্ক -1, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক m-2, 1, আর থার্ড যেটা বিন্দু আছে তার স্থানাঙ্ক বলে দেওয়া আছে m-2, m। ঠিক আছে, এই তিনটা কি বলেছে, শীর্ষবিন্দু। এই তিনটা শীর্ষবিন্দু কার, একটা ত্রিভুজের। ঠিক আছে, কি বলছে, এত কমা এত কমা এত শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 12.1/2 বর্গ একক হলে, তাহলে বলছে এম এর মানটা কত হবে বের করো। ঠিক আছে, তো কি বলতে চাইছে, দেখো আমি বলেছিলাম 2D বা 3Dর ক্ষেত্রে সবসময় ছবিটা আঁকবে। ছবি আঁকলে কিন্তু পুরোটাই ক্লিয়ার হয়ে যায় কনসেপ্ট। দেখো তো, এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দুগুলো কার, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। যেহেতু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর নাম দেওয়া নেই, আমি সুবিধার্থে ধরে নেব। ঠিক আছে, এক্ষেত্রে
এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম -1, m, বি বিন্দুর স্থানাঙ্ক m-2, 1, সি বিন্দুর স্থানাঙ্ক m-2, m, ঠিক আছে? এই তিনটা বিন্দু কার? একটা যদি আমি ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের সাপোজ এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? দেখো উপরে দেওয়া আছে -1, m, বি বিন্দুর স্থানাঙ্ক বলো কত হবে? m-2, 1, সি বিন্দুর স্থানাঙ্ক m-2, m। ক্লিয়ার হলো ব্যাপারটা? কি বলতে চাইছে? একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, ওই এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কও আমরা জানি, অঙ্কতে দেওয়া আছে। আর কি দেওয়া আছে অঙ্কে? অঙ্কে দেওয়া আছে এই যে ত্রিভুজটা আছে এবিসি, এই এবিসি এর ক্ষেত্রফলের মানটাও কিন্তু আমরা কি বলো জানি, ঠিক আছে? এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানটাও দেওয়া আছে কত? এই ক্ষেত্রফলটার মান দেওয়া আছে 12.1 বর্গ একক। ক্লিয়ার হলো? তাহলে আমার অঙ্কটার মধ্যে কি কি জিনিস দেওয়া আছে আশা করি বুঝতে পারলে। এই এত কিছু জিনিস দেওয়া আছে, এবার কি বের করতে বলেছে? এই যে এমটা আছে, এম এর মানটা কত হবে বের করতে বলেছে, অর্থাৎ এম ইকুয়াল টু কত সেইটা আমার অঙ্কটা থেকে বের করতে বলেছে। বুঝা গেল? দেখো কি করে বের করছি। আচ্ছা বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখে দিয়েছিলাম কালকে, কার কার মনে আছে? তিনটা যদি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি কি পারি না বলো? অবশ্যই পারি। কি করে বের করতে পারি দেখো, যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক -1, m, বি বিন্দু স্থানাঙ্ক m-2, 1, সি বিন্দু স্থানাঙ্ক m-2, m, বিন্দু তিনটি বিন্দু তিনটি কি করছে বলো? ত্রিভুজ এবিসি এর তিনটি শীর্ষবিন্দু, তাহলে সেখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে বলো? ফর্মুলা কি? হাফ ইন্টু মডের ভিতরে, এবার দেখো মডের ভিতরে কি হবে, আমি কি বলেছিলাম সবসময় রাফে আঁকবে, তাই না? তাহলে ব্যাপারটা ইজি হয়ে যায়। কার থেকে শুরু করব? এর থেকে শুরু করি। এর বিন্দুগুলোকে পরপর কি লিখবো? ওপর নিচে লিখবো, দেখো -1, m, এবার বি লিখি, বি বিন্দুটা কি আছে দেখো, m-2, এখানে কত 1 হবে, আর এখানে সি বিন্দু কত, m-2, m আছে। আর আমি কি বলেছিলাম তিনটা বিন্দু যখনই লেখা হয়ে যাবে তারপর উপরে যে বিন্দুটা আমি নিয়েছি সেই বিন্দুটাই কিন্তু আবার নিচে লিখতে হবে, অর্থাৎ -1 এদিকে কত m হবে। এবার কি কাজ? এবার হচ্ছে কোনাকুনি গুণ করার কাজ। -1 থেকে শুরু করব, -1 এর সাথে কত গুণ করবো বলো? 1 গুণ করবো, -1 ইন্টু 1 দ্যাট ইজ কত হয়? -1, ঠিক আছে? এবার সূত্রের মাইনাস, এবার কি করব কোনাকুনি এভাবে গুণ করব, m এর সাথে কি গুণ করব? m-2 গুণ করব, তাহলে কত আসবে বলো? এখানে আসবে m এর সাথে কি গুণ করছি বলো? m এর সাথে কি গুণ করছি বলো? m-2 গুণ করছি, ঠিক আছে? দেখো ব্র্যাকেট গুলো তোমরা একটু ঠিক করে নিও। বুঝা গেল? একটা গেল পার্ট, এবার সেকেন্ড পার্ট দেখো। এবার m-2 থেকে শুরু হবে, m-2 এর সাথে কত গুণ করব? m গুণ করব, তাহলে কত আসবে বলো? একবারে করে দিচ্ছি আমি, m² - 2m, ক্লিয়ার হলো? এবার সূত্রের মাইনাস, মাইনাসের পর এবার কি হবে? এটার সাথে এটা গুণ করে লিখবো, 1 এর সাথে m-2 গুণ করলে কত হয়? m-2ই হয়, এখানে ব্র্যাকেটে কত লিখবো? m-2 লিখবো, ক্লিয়ার হলো? এবার থার্ড যে পার্টটা সেটা কি করে লিখবো? এখান থেকে শুরু হবে অবভিয়াসলি, তাই না? m-2 এর সাথে কত গুণ করব? m গুণ করব, তাহলে আবার কত আসবে? একবারে লিখছি, m² - 2m, এবার সূত্রের মাইনাস, এবার কি করব? m এর সাথে কি গুণ করব? -1 গুণ করব, তাহলে m ইন্টু -1 কত হয়? -m, তাহলে এখানে কত লিখবো? -m লিখবো। ক্লিয়ার হলো ব্যাপারটা? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার দেখো এটাকে যদি সিম্পলিফাই করি কত আসবে?
হাফ ইন্টু মডের ভিতরে কি হবে, এটাকে সিম্পলিফাই করো এইটুকু পার্ট, আসবে কত, -1। এবার দেখো এখানে এম আছে, এখানে m-2 আছে, তাহলে গুণ করলে ভেতরে কত হবে, m² -2m। তার সাথে দেখো বাইরে কত আছে, মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো এই টোটালটাকে, তাহলে কত আসবে, -m², আর মাইনাসে মাইনাসে কত আসবে বলো, +2m আসবে। ক্লিয়ার হলো? এবার এই প্লাসটা লিখলাম, এটার কাজ হয়ে গেল উপরেরটা, এবার পরের ক্লাসে করবো। এখানে দেখো কি আসছে, m² এতটুকু লিখলাম, এবার মাইনাস দিয়ে গুণ করো এটাকে, কত আসবে, -m, মাইনাসে মাইনাসে +2। ক্লিয়ার? এবার থার্ডটাকে করবো, কি আছে, m² -2m, মাইনাসে মাইনাসে কত আসবে, +m। ক্লিয়ার হলো? এটা কিন্তু সম্পূর্ণটাই মডের ভিতরে আছে। আর একটু সিম্পলিফাই করি, দেখি কি আসে। হাফ ইন্টু মডের ভেতরে কি আসবে, দেখো ব্র্যাকেটটাকে উঠাচ্ছি, তাহলে -1 -m² +2m, এটা গেল। এবার প্লাস দিয়ে গুণ করো সবগুলোকে, গুণ করলে কত আসবে, +m² প্লাস মাইনাসে 2m প্লাস মাইনাসে m মাইনাস m, এখানে প্লাস প্লাসে 2। এবার এটাকে করো, +m² প্লাস মাইনাসে কত হয়, -2m, আর প্লাস প্লাসে কত হয়, হলো +m। ক্লিয়ার হলো? সম্পূর্ণটাই কিন্তু মডের ভেতরে থাকবে। এটা কত পেলাম বলো, হাফ ইন্টু মডের ভেতরে, দেখো কিছু কাটাকাটি যায়, দেখো m² টার্মগুলো দেখো, এখানে -m², এখানে +m², কেটে গেল। তাহলে আর কোনো m² টার্ম দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটাই, m²। তো এখানে কি লিখবো, m² লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখি m যুক্ত টার্ম কোথায় কোথায় আছে। এবার এখানে দেখতে পাচ্ছি, এখানে +2m, এখানে -2m, কেটে গেল। আর কোনো m যুক্ত টার্ম দেখতে পাচ্ছি, দেখো এখানে নেই, কিন্তু এখানে আছে, -m আছে, একটা -m, আর এখানে কটা, এখানে দুটো m, ঠিক আছে। তাহলে দুটো করলে আর একটার সাথে যোগ করলে কত হয়, -3m হয়ে গেল। আর এখানে দেখো আরো একটা ছিল, ছিল, তাহলে বলতে পারি এই +m আর -m কেটে গেল, তাহলে আমার এইটুকুটা বেঁচে থাকলো, শুধুমাত্র কি হবে এখানে বলো, -2m হবে, কত আসবে, -2m হবে। এবার দেখো m যুক্ত টার্মগুলো সব কিন্তু লিখে দিয়েছি। এবার কি পড়ে আছে দেখো, এখানে -1 পড়ে আছে একটা, আর এখানে কি পড়ে আছে, +2 পড়ে আছে। তাহলে -1 +2 করলে কত হয়, +1 হয়। ক্লিয়ার হলো? এবার ভালো করে লক্ষ্য করো তো আমি কি বের করলাম, আমি বের করলাম এই যে এবিসি ত্রিভুজটা ছিল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত আসলো বলো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত পেলাম, এটা পেলাম। এবার কোশ্চেনে দেখো তো বলে দেওয়া ছিল, কোশ্চেনে কিন্তু আগেই বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল 12 পূর্ণ 1/2 বর্গ একক, ঠিক আছে। তাহলে দেখো তো এই ত্রিভুজটার ক্ষেত্রফলের মান আগে দেওয়া ছিল 12 পূর্ণ 1/2, আর আমরা সূত্রের সাহায্যে অঙ্কের ডেটাগুলোর সাহায্য নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করলাম এটা। তাহলে ত্রিভুজটা তো একটাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দুটোর মান কি হবে, সেম হবে। তাহলে এবার কি লিখবো বলো, এবার লিখবো যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত দেওয়া ছিল, 12 পূর্ণ 1/2 বর্গ একক দেওয়া ছিল, তাহলে সেখান থেকে বলতে পারি অতএব এটা আর এটা কি হবে, দুটো সেম হবে। অতএব শর্তানুসারে, অর্থাৎ কোশ্চেন অনুসারে আমরা কি বলতে পারি, হাফ ইন্টু মডের ভেতরে m² - 2m+1, এটা কত হবে, 12 পূর্ণ 1/2 হবে। ক্লিয়ার হলো? হলো কি হলো না, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আরো সিম্পলিফাই করছি, হাফ ইন্টু মডের ভেতরে m² - 2m+1, এটা সমান কত হবে বলো। এটাকে দেখো সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে কত আসবে, 12 × 2 = 24, 24-এর সাথে 1 যোগ করলে হয় 25, তাহলে উপরে আমার 25 হয়ে গেল, আর নিচে কত, 2। ক্লিয়ার হলো? এবার দেখো এই নিচে 2 আছে, এখানেও দেখো 2 আছে, তাহলে 2 2 কেটে গেল। কি দাঁড়ালো জিনিসটা, বাম পাশে আসলো মডের ভেতরে m² - 2m+1
ইকুয়াল টু ডান পাশে কত 25 থাকলো। এবার দেখো আমি তোমাদের একটু আগেই বললাম মড এক্স ইকুয়াল টু যদি এ হয়, যদি মড এক্স ইকুয়াল টু এ হয় তবে কি হয়, এক্স এর মান কি হয়, আইদার প্লাসে হয় অথবা কি হতে পারে, এক্স এর ভ্যালুটা মাইনাসে হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না? দেখো এবার এই ফর্মটাই আসছে এখানে, দেখো এসছে কিন্তু মড অফ সামথিং ইকুয়াল টু এ, এক্ষেত্রে এ আমার কত 25, আর এখানে এক্স কত, এক্স এর মানটা এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান। তাহলে বলতে পারি অতএব এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে, প্লাস 25 হতে পারে অথবা কি হতে পারে, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান এর ভ্যালুটা মাইনাস 25ও হতে পারে। ক্লিয়ার? এবার দেখো সিম্পলিফাই করব। আমার কি বের করতে বলেছিল, এম এর মান বের করতে বলেছিল, তাই না? কি বের করতে বলেছিল, এম এর মান বের করতে বলেছিল। এবার দেখো ফার্স্ট এটা আমি 1 নম্বর রিলেশন দিলাম, ঠিক আছে, আর এটা আমি 2 নম্বর রিলেশন দিলাম। এবার দেখো অতএব এক হতে কি পাই, এক হতে পাই, দেখো সিম্পলিফাই করি আগে, তাহলে এখান থেকে একটা এম এর ভ্যালু বেরাবে, তাই না? আর সবগুলোকে একপাশে নিয়ে এসো, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান মাইনাস 25 ইকুয়াল টু জিরো, আর এম স্কোয়ার মাইনাস টু এম, এখানে প্লাস ওয়ান মাইনাস 25 দ্যাট ইজ মাইনাস 24 ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবার কি করবো, এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করবো। দেখো 24কে কি করে ভাঙছে, 6 4 কত হয় 24 হয়, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, দেখো মিডিলের সাথে মিলছে কি মিলছে না, মিলছে। তাহলে আমি এই 2 এর পজিশনে লিখতে পারি 6 - 4, আর কি পাই না, কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম। ঠিক আছে, ইন্টু এম মাইনাস 24 ইকুয়াল টু কত, জিরো। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এম স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস প্লাসে কত হয়, মাইনাস 6m হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস 4m হয়ে গেল, আর এখানে কত মাইনাস 24 ইকুয়াল টু জিরো। এবার দেখো প্রথম দুটো টার্ম থেকে কি কমন যায়, এম কমন যায়, এম কমন নিলে দাঁড়ায় এম ইন্টু এম মাইনাস সিক্স। এবার পরের দুটো টার্ম থেকে দেখো প্লাস 4 কমন যাচ্ছে, তো প্লাস 4 যদি কমন নিই তাহলে এখানে শুধুমাত্র এম পড়ে থাকবে, আর এখানে প্লাস মাইনাসে কত হয় মাইনাস, 4 6 24। ক্লিয়ার হলো? তো এখান থেকে দেখো এম এর দুটো ভ্যালু পাচ্ছে, এম মাইনাস সিক্স ইন্টু এম প্লাস ফোর ইকুয়াল টু কত পাচ্ছি, জিরো পাচ্ছি। তাহলে সামথিং ইন্টু সামথিং ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফর এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, অথবা কি এম প্লাস ফোর ইকুয়াল টু কত হবে, জিরো হবে। ঠিক, বুঝা গেল? বুঝা গেল কি গেল না? এবার নেক্সট দেখো কি পাচ্ছি, তাহলে অতএব এখান থেকে পাচ্ছি এম এর মানটা প্লাস সিক্স, ঠিক আছে, আর এখান থেকে এম এর মানটা পাচ্ছি কত বলো, -4। এত দূর পর্যন্ত ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এটা কোত্থেকে পেলাম, এই মান দুটো পেলাম আমি এই 1 নম্বর যে রিলেশনটা ছিল, ঠিক আছে, এখান থেকে সিম্পলিফাই করে এম এর দুটো ভ্যালু পেলাম। এবার দেখো তো এই যে রিলেশনটা আছে, এখান থেকেও তো এম এর ভ্যালু আমি পাবো, তাই না? ওই সেম কাজই করবো, দেখো কি করে করছি। একইভাবে কি করব, 2 হতে পাই, দেখো কি বলেছে, আবার 2 হতে পাই বা 2 নং সমীকরণ হতে পাই। কি পাই বলো, ওটাকে সিম্পলিফাই করব, তাই না? কি ছিল, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু কত ছিল, -25। ঠিক আছে, সবগুলোকে আবার এক পাশে নিয়ে আসি, এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান প্লাস 25, কারণ ওই পাশে -25 ছিল, আর এম স্কোয়ার মাইনাস টু এম, এখানে কত হবে, প্লাস প্লাসে প্লাস 26 ইকুয়াল টু জিরো। এবার আবার কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করব। এবার 26কে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি কত আসবে, দেখো 2 দিয়ে, 13 দিয়ে 26, দেখো তো আর যাচ্ছে, যাচ্ছে না। এবার 13-র সাথে 2 যোগ করলে হয় 15, দেখো মাঝখানের সাথে ম্যাচ করছে, করছে না। আবার বিয়োগ করে দেখি, 13 - 2, 11 হচ্ছে, তবুও কি ম্যাচ করছে, করছে না। তাহলে এই অঙ্কটা আমার মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে এম এর মানটা বের হবে না। ঠিক আছে, তাহলে আমার যখনই দেখবো যে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে বের হচ্ছে না, তখন আমরা কি করব, তখন আমরা করব শ্রীধর আচার্য
সূত্রটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে? তাহলে বলো শ্রীধর আচার্য সূত্র অনুসারে কি হয়, এম এর মানটা হবে এক্ষেত্রে আমার এ এর ভ্যালু কত, 1, বি এর ভ্যালু কত, -2, সি এর ভ্যালু কত বলো, সি এর ভ্যালু +26। তাহলে এখানে ফর্মুলা অনুসারে কি হয় বলো, -b ± রুটের ভেতরে b² - 4ac/2a হয়। যার যার মান জানো বসিয়ে ফেলো। -b এর মান -2, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে, ঠিক আছে? প্লাস মাইনাস রুটের ভেতরে b² মানে -2 এর হোল স্কয়ার করলে কত হয়, +4 হয়, ঠিক আছে? -4 ইন্টু এর মান কত, 1, সি এর মান কত, 26, বসিয়ে দিলাম। বুঝতে পারলে? নিচে কত হবে বলো, নিচে হবে 2 ইন্টু এ, আর এর মান কত, 1। আর একটু সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে 2 প্লাস মাইনাস রুটের ভেতরে দেখো 4 মাইনাস কত হচ্ছে, কত হচ্ছে বলো, 26। 26 ইন্টু 4 যদি করো, 4 × 6 = 24, হাত থাকলো 2, 4 × 2 = 8, 9 × 10 104। ক্লিয়ার হলো আশা করি। আর নিচে কত হবে, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, ইকুয়াল টু পাচ্ছি 2 প্লাস মাইনাস রুটের ভেতরে এখানে কত পাচ্ছি বলো, 4 মাইনাস 104, কত হবে এখানে -100 হবে, ঠিক আছে? এখানে ঠিক। এবার দেখো এম এর মানটা কত পাচ্ছি এখান থেকে, এটা পাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না, পাচ্ছি। এটাকে আরেকটু যদি সিম্পলিফাই করো দাঁড়াবে 2 প্লাস মাইনাস এখানে √10 বাইরে বেরিয়ে আসবে ইন্টু কত হবে, √1, সরি এখানে রুট হবে না, এটাকে যদি ফার্দার সিম্পলিফাই করো দাঁড়াবে 10 ইন্টু √1 ক্লিয়ার হলো? আর √1 কি, √1 কে আমরা কি বলি, আই বলি, যেটা একটা কমপ্লেক্স ইউনিট, ঠিক কি ঠিক না? মানে আই যেহেতু এর সাথে আছে, এই রাশিমালাটার মধ্যে আই যেহেতু আছে, তাহলে আমি বলতে পারবো এই টোটাল নাম্বারটাই কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার হবে বা জটিল রাশি হবে, তাই না? তো জটিল রাশির মান, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এম এর মানটা কি হচ্ছে, এম এক্ষেত্রে কি হচ্ছে বলো, জটিল রাশি হচ্ছে, তাই না? এবার বলো তো এমটা কিভাবে তৈরি, এমটা দিয়ে কি কি তৈরি হচ্ছে এখানে, এমটা দিয়ে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক তৈরি হচ্ছে, কারণ ওয়াই কোঅর্ডিনেট, তো এখানে এম মানে কি, এম মানে হচ্ছে এ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট। আর এখানে কি হচ্ছে দেখো, সি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট কি হচ্ছে, এম হচ্ছে। তাহলে দেখো তো এই যেহেতু আমি 2D প্লেনে এ বি সি বিন্দু তিনটাকে আঁকছি, তাহলে কি এটা কি আমি জটিল তলে আঁকছি না বাস্তব তলে আঁকছি, অবশ্যই বাস্তব তলে আঁকছি। তো বাস্তব তলে যেহেতু আঁকছি, তাহলে এই পয়েন্টগুলো কি হবে, সব বাস্তব হবে, তাই না? কখনো কি জটিল পয়েন্ট হতে পারে এগুলো, বা জটিল প্লেনে পয়েন্টগুলো হতে পারে, পারে না। কাজে এম এর মান কি তাহলে জটিল হতে পারে, জটিল রাশি হতে পারে, পারে না। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, এক্ষেত্রে আমি বলতে পারি এই যে 2 নং সমীকরণ থেকে এম এর কোনো ভ্যালুই কিন্তু আমি পাচ্ছি না, পাচ্ছি কি, পাচ্ছি না। তাহলে আমি অনলি কি কি পেলাম, 1 নম্বর থেকে এম এর যা যা ভ্যালু পেয়েছি সেগুলোই হবে, কারণ এগুলো কি হচ্ছে, সব বাস্তব, তাই না? +6 - 4 দুটোই তো বাস্তব। তাহলে আমি কি বলতে পারি, অতএব নির্ণেয় এম এর মান কি কি হতে পারে বলো তো, কি কি হতে পারে, এক দেখো +6 হতে পারে, অথবা কি হতে পারে, -4 হতে পারে। তো দুটোই লিখে দেবো পসিবিলিটি, অতএব এম এর মান +6 অথবা কি হবে, -4 হবে। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা আশা করি। এবার নেক্সট অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী 18, ঠিক আছে? আমি অঙ্কটাকে লিখছি। কি বলছে, দেখাও যে p, p², q, q² ও r, r²
বিন্দু তিনটি কখনো সমরেখ হতে পারে না। আরো দেওয়া আছে, এক্ষেত্রে এক্ষেত্রে দেওয়া আছে পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আর, অর্থাৎ পি কিউ আর কেউই কারোর সাথে কি সমান হতে পারে না, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে পি কিউ আর কেউই কারোর সাথে সমান হবে না। ঠিক আছে, তো অঙ্কটাকে বোঝার চেষ্টা করি কি বলছে। তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর নাম দেওয়া আছে না, তাহলে আমি সুবিধার্থে কি করব, এই বিন্দুটাকে ধরে নিব এ বিন্দু, এটাকে আমি ধরে নেব বি বিন্দু, এটাকে আমি ধরে নেব সি বিন্দু। এবার এই বিন্দু তিনটা কি বলছে, কখনোই সমরেখ হতে পারে না। ঠিক আছে, আচ্ছা বলো সমরেখ মানে কি। যদি এই তিনটা বিন্দু, আচ্ছা লিখে নিই, এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে, পি কমা স্কোয়ার, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কিউ কমা কিউ স্কোয়ার, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর কমা আর স্কোয়ার। এবার বলো এই বিন্দু তিনটা যদি সমরেখ হতো, অর্থাৎ এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু, এই বিন্দু তিনটা যদি সমরেখ হতো তাহলে আমি বলতাম কালকের যে কনসেপ্টটা ছিল, সমরেখ মানে কি, এই বিন্দু তিনটা কি হবে, একই রেখার উপরে কি করবে বলো, লাই করবে, তাই না? ঠিক কি ঠিক না, অর্থাৎ এই বিন্দু তিনটা দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা শূন্য হবে। বোঝা গেল? কারণ কালকেই করেছিলাম যে যদি বিন্দু তিনটা সমরেখ হয় তাহলে বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, অর্থাৎ এক্ষেত্রে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, শূন্য হবে। ঠিক আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হবে, শূন্য হবে। কখন শূন্য হতো, যখন এবিসি বিন্দু তিনটা সমরেখ হতো। ঠিক আছে, বুঝতে পারলে কি পারলে না, বোঝা গেল। যদি এ বি সি এই বিন্দু তিনটা সমরেখ হতো তাহলে আমি তৎক্ষণাৎ বলতে পারতাম যে এবিসি ত্রিভুজের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হতো, শূন্য হতো। ঠিক আছে, এবার দেখো তো কোশ্চেনে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এই বিন্দু তিনটা অর্থাৎ এ বি সি বিন্দু তিনটা কখনোই সমরেখ হবে না। ঠিক আছে, অর্থাৎ এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কখনোই শূন্য হতে পারে না। বোঝা গেল, বুঝতে পারলে কি পারলে না। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে না আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করি, অর্থাৎ প্রথমে যেটা দেওয়া থাকবে সেটার উল্টো জিনিস ধরে নেব, ধরার পর আমরা এগাবো, এগানোর পর এমন একটা সিচুয়েশনে পৌঁছাবো যেটা এই যে ডেটাগুলো দেওয়া আছে অঙ্কের মধ্যে সেগুলোর মধ্যে যে কোনো একটা ডেটাকে কি করবে, কন্ট্রাডিক্ট করবে, অর্থাৎ ভুল প্রমাণ করবে। যদি মনে করো ভুল জিনিস ধরে আমি ভুল কিছু প্রমাণ করছি, ঠিক আছে, অর্থাৎ এমন কিছু প্রমাণ করে দিলাম যেটা হচ্ছে আমার এই সেন্টেন্সটাকে কি করছে, ভুল প্রমাণ করছে, তাহলে এটাকে আমরা বলি কন্ট্রাডিকশন মেথড। ঠিক আছে, তো তখন আমরা যেটা ধরেছি সেটাকে আমরা কি বলি যে না এটা আমার ধরাটা ভুল হয়েছে, তো এটার যদি বিপরীত জিনিস ধরা হয় তাহলে কি হবে, সঠিক হবে। বুঝতে পারলে, পারলে কি পারলে না, আশা করি পুরোটা ক্লিয়ার হয়নি। তো সেই জন্য অঙ্কটা দেখো আমি ফার্দার প্রসেস করছি, ঠিক আছে, ফার্দার প্রসিড করছি, তাহলে বুঝতে পারবে। তো অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া আছে বিন্দু তিনটা কখনোই সমরেখ হতে পারে না। তো আমি জোর জবরদস্তি কি করব, বিন্দু তিনটা সমরেখ ধরে নেব। ঠিক আছে, তারপর দেখি তো কি কনক্লুশনে আসতে পারি। দেখো, ধরি এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তো সমরেখ যদি হয় তাহলে আমি বলতে পারি সেখান থেকে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হবে বলো, হাফ ইন্টু মডের ভেতরে ওই রাশিমালাটা ইকুয়াল টু কত হবে, জিরো হবে। ঠিক কি ঠিক না বলো, যদি এবিসি ত্রিভুজের মানে এবিসি বিন্দু তিনটা যদি সমরেখ হয় তাহলে তৎক্ষণাৎ বলতে পারি না যে এবিসি বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা শূন্য হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না, এবার ভেতরে রাশিমালাটা লিখি কি বলছে। দেখো, সবসময় রাফে করবে এই জিনিসটা। কি আছে, প্রথমে যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, আমি এ বিন্দু নিয়ে নিলাম, তাহলে এদিকে পি থাকবে এদিকে পি স্কোয়ার। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো এদিকে কিউ থাকবে এদিকে কিউ স্কোয়ার। থার্ডটার ক্ষেত্রে এদিকে আর থাকবে এদিকে আর স্কোয়ার থাকবে।
তিনটা বিন্দুই লেখা হয়ে গেছে। এবার কি করব, প্রথমের যে বিন্দুটা নিয়েছিলাম সেটা আবার নিচে লিখবো, ঠিক কি ঠিক না? এবার কি করব, এটা থেকে পি থেকে শুরু করব, তাই না? পি এর সাথে কত গুণ করব, কিউ স্কোয়ার, তাহলে কত হবে, পি কিউ স্কোয়ার, তারপর সূত্রের মাইনাস কি হবে, এবার কোনাকুনি গুণ, কিউ পি স্কোয়ার হবে এখানে বলো, বা পি স্কোয়ার কিউ, বোঝা গেল? এবার সূত্রের যোগ, আবার এখান থেকে শুরু করব, কিউ এর সাথে গুণ করব কত, আর স্কোয়ার, তাহলে কত হয়ে গেল, কিউ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস এখানে কত হবে, আর এর সাথে পি স্কোয়ার গুণ, তাহলে আর পি স্কোয়ার হয়ে গেল, আর এটার সাথে এটা গুণ করলে কত হয়, মাইনাস আর স্কোয়ার পি। ক্লিয়ার হলো? মনে রাখবে এটা কিন্তু সম্পূর্ণটা কি মডের ভেতরে আছে, আমার জায়গা শর্টের জন্য এরকম হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তো এই জিনিসটাকে আরো যদি সিম্পলিফাই করি কি আসে, অর বলতে পারি হাফ ইনটু মডের ভেতরে, এটাকে দেখো সিম্পলিফাই করছে কি হচ্ছে, পি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ, ভেঙে দিচ্ছি ব্র্যাকেটটাকে, আর প্লাস প্লাসে কত হয়, প্লাস কিউ আর স্কোয়ার, প্লাস মাইনাসে কত, মাইনাস কিউ স্কোয়ার আর, প্লাস প্লাসে কত হয়, আর পি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস আর স্কোয়ার পি। ক্লিয়ার হলো? ইকুয়াল টু কত ছিল, জিরো ছিল, তো জিরো বসিয়ে দিলাম। এবার এই যে হাফটা গুণ হিসাবে আছে, তাহলে ওপাশে গেলে কি হবে, দুইটা ভাগ হিসাবে আছে, ওপাশে গেলে জিরোর সাথে কি হবে, দুই গুণ হবে, তাহলে টু ইন্টু জিরো মানে কত হয়, জিরোই হয়। তাহলে আমি লিখতে পারি পরের লাইনটা, মড ইন্টু মডের ভেতরে পি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ প্লাস কিউ আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর প্লাস আর পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পি ইকুয়াল টু কত হবে, টু ইন্টু জিরো, দ্যাট ইজ কত, জিরো হয়। ক্লিয়ার হলো? হলো কি হলো না? এবার দেখো নেক্সট কি হচ্ছে, অর আর কি করছি, সাজিয়ে গুছিয়ে লিখবো। ঠিক আছে, এখান থেকে পি, দেখো এখানেও পি আছে, পি এর পাওয়ার ওয়ান, আর এখানেও দেখো পি এর পাওয়ার কত আছে, ওয়ান আছে। তাই তাহলে এই দুটো থেকে আমি পি কমন নিচ্ছি, তো পি কমন নিলে দেখো এখানে কত পড়ে থাকবে, কিউ স্কোয়ার কমন থাকবে, আর এখানে মাইনাস আর স্কোয়ার পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখো তো এইটা আর হচ্ছে উম আর এই টার্ম থেকে কত কমন যায়, দুটো থেকে দেখো পি স্কোয়ার কমন যাচ্ছে। ঠিক আছে, আমার সুবিধার্থে কি নেবো, এখানে মাইনাস পি স্কোয়ার কমন নেবো। এবার মাইনাস পি স্কোয়ার যদি কমন নেই, তাহলে মাইনাস পি স্কোয়ার চলে গেল, পড়ে থাকলো কি, জাস্ট কিউ পড়ে থাকলো। ঠিক আছে, এবার দেখো যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, যেহেতু পি স্কোয়ার চলে গেছে, তাহলে এখানে কত পড়ে থাকবে, আর পড়ে থাকবে। ক্লিয়ার হলো? হলো কি হলো না? এবার বাকি যে রিমেনিং দুটো টার্ম আছে, এই দুটো থেকে দেখো কত কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে, কিউ আর কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি কিউ আর কমন নেই, কিউ আর কমন নিলে এখানে কত পড়ে থাকবে, আর পড়ে থাকবে। ঠিক আছে, তো আমি সুবিধার্থে এখানে কি নিব, কিউ আর কমন না নিয়ে এখানে আমি মাইনাস কিউ আর কমন নেব। ঠিক আছে, কেন কমন নিলাম মাইনাসটা, একটু পরেই বুঝতে পারবে। তো এই দুটো থেকে দেখো মাইনাস কিউ আর যদি কমন নেই, তাহলে এখান থেকে মাইনাস চলে গেল, কিউ চলে গেল, আর চলে গেল, তাহলে আর একটা কিউ পড়ে আছে, এখানে কিউ হয়ে গেল। এখানে যেহেতু প্লাস কমন নিয়ে, এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কিউ আর কমন নিয়ে ফেলেছি, তাহলে এখানে একটা আর অবশিষ্ট আছে। ক্লিয়ার হলো? দেখো সব টার্ম লিখলাম, লিখলাম, তাহলে ইকুয়াল টু কত লিখবো, জিরো লিখবো। এবার ভালো করে দেখো তো, এই যে টার্মটা দেখতে পাচ্ছ, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, তাহলে ওই ফর্মুলা অনুসারে বলো কি হবে, কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর হবে। একইভাবে এগুলোতে দেখো যা যা আছে তাই আমি লিখে দিলাম, এখানে মাইনাস পি স্কোয়ার ইন্টু কিউ মাইনাস আর, এখানে কত লিখবো, মাইনাস কিউ আর ইন্টু কিউ মাইনাস আর, যা আছে হুবহু তাই লিখে ফেললাম। আর এবার ভালো করে দেখো তো, এই টোটালটার থেকে আর এইটার থেকে আর এইটা থেকে এই তিনটার মধ্যে কোন জিনিসটা কমন, আমি বলছি দেখো, কিউ মাইনাস আর, এখানেও দেখো কিউ মাইনাস আর, এখানেও দেখো কিউ মাইনাস আর গুণ হিসাবে আছে, তাহলে সবগুলো থেকে কিউ মাইনাস আর কমন যাবে কি যাবে না? অবশ্যই যাবে, তাহলে এখানে কত লিখবো, কিউ মাইনাস আর, কমন নিয়ে ফেললাম, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, পি ইন্টু কিউ প্লাস আর পড়ে থাকবে।
এখান থেকে দেখো কিউ মাইনাস আর চলে গেছে, তাহলে এখানে কত পড়ে আছে? মাইনাস পি স্কোয়ার পড়ে আছে। এখান থেকেও দেখো কিউ মাইনাস আর চলে গেছে, তাহলে এখানে কত পড়ে থাকবে? মাইনাস কিউ আর পড়ে থাকবে। ক্লিয়ার হলো? ইকুয়াল টু কত? 0। নেক্সট, এবার ভালো করে দেখবে কিউ মাইনাস আর ইন্টু, এটাকে সিম্পলিফাই করো তো, কত আসবে? কত আসবে? এখান থেকে ভেঙে দিলে হয় পি কিউ প্লাস পি আর। একইভাবে এগুলো কি হচ্ছে? মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ আর, তাই না? ইকুয়াল টু কত? 0। আর এখানে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু এটা আর এটা, এই দুটো থেকে দেখো কত কমন যায়? পি কমন যায়। তাহলে পি যদি কমন যায়, ভেতরে কত পড়ে থাকবে? কিউ, আর এখান থেকে মাইনাস পি। একইভাবে দেখো এই দুটো থেকে কত কমন যায়? অবশ্যই আর কমন যায়। ঠিক আছে, আমার সুবিধার্থে আমি এখান থেকে এই দুটো থেকে কি করলাম? মাইনাস আর কমন নিলাম। তো মাইনাস আর যদি কমন নেই, তাহলে এখানে হয়ে যাবে প্লাস কিউ, আর এখানে কত হবে? মাইনাস পি। ক্লিয়ার হলো? কেন করলাম? মাইনাসটা কেন কমন নিলাম? কারণ এই দুটো সেম করার জন্য। ক্লিয়ার? এবার দেখো এটাকে আরো সুন্দর করে লিখতে পারি। মড অফ কিউ মাইনাস আর ইন্টু, এই দুটো থেকেই দেখো কি কমন যাচ্ছে? এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে? এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে? এখানেও দেখো কি আছে? কিউ মাইনাস পি আছে, আর এখানেও দেখো কিউ মাইনাস পি আছে। তাহলে দুটো থেকে আমার কিউ মাইনাস পি কমন যাবে। কিউ মাইনাস পি কমন আসলো বাইরে বেরিয়ে, তাহলে ভেতরে কি পড়ে থাকবে? পি মাইনাস আর পড়ে থাকবে। ক্লিয়ার? ইকুয়াল টু কত? 0। এবার একটা জিনিস বুঝতে হবে, মডের একটা প্রপার্টি আছে বা ধর্ম আছে, ঠিক আছে? মড অফ এ ইন্টু বি সমান কত হয়? মড এ ইন্টু মড বি হয়। ঠিক আছে, যদি তিনটা থাকতো, মড অফ এ ইন্টু বি ইন্টু সি, তাহলে জাস্ট কি বলছে? মডটা গুণ গুণ আকারে ব্রেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি কি হবে? মড হয়ে যাবে। মড এ ইন্টু মড বি ইন্টু মড সি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো, এটাকে মনে মনে আমার এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো, এটাকে মনে মনে সি ভাবো। মড অফ এ ইন্টু বি ইন্টু সি আছে, তাহলে এটাকে ব্রেক করলে এই নিয়ম অনুসারে কি বলতে পারি? মড অফ কিউ মাইনাস আর ইন্টু মড অফ কিউ মাইনাস পি ইন্টু মড অফ পি মাইনাস আর ইকুয়াল টু কত? 0। এবার আরো একটা জিনিস জানতে হবে, যদি মড এ ইকুয়াল টু 0 হয়, দেখো কালকে বলেছিলাম, তবে সরি এখানে এক্স এর এক্স হবে। যদি মড এক্স ইকুয়াল টু 0 হয়, তবে আমরা বলতে পারি এক্স এর মানটা কি হবে? 0ই হবে। 0 ছাড়া অন্য কিছু হবে? এক্স এর মানটা কি পজিটিভ হতে পারে? পজিটিভ কোনো সংখ্যা না। পজিটিভ হলে কিন্তু কন্ট্রাডিক্ট করে, কালকে আমরা দেখেছিলাম। একইভাবে এক্স এর মানটা নেগেটিভ কোনো সংখ্যাই হতে পারে না। কেন হতে পারে না? আবার যদি নেগেটিভ সংখ্যা হয়, তাহলে কিন্তু আবার মড এক্স ইকুয়াল টু 0 এই রিলেশনটাকেই ওরা কন্ট্রাডিক্ট করে বা ভুল প্রমাণ করে। ঠিক আছে, তাহলে অনলি পসিবিলিটি কি? মড এক্স ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মানটা কত হবে? 0ই হবে। 0 ছাড়া অন্য কিছু হতে পারে? পারে না। এবার দেখো, আমরা কি জানি? সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি অতএব কিউ মাইনাস আর এর মডটা 0 হবে, অথবা কিউ মাইনাস বি এর মানটা 0 হবে, অথবা মড অফ পি মাইনাস আর এর মানটা কত হবে? 0 হবে। ঠিক আছে, এটাও 0 হতে পারে, অথবা এটাও 0 হতে পারে, অথবা এটাও 0 হতে পারে। এবার দেখো তো, যদি এই জিনিসটা হয়, ঠিক আছে, কিউ মাইনাস আর এর মডটা যদি 0 সাথে সমান হয়, তাহলে এটা দেখো তো এর সাথে ম্যাচ করছে কি করছে না? মড এক্স ইকুয়াল টু 0 টাইপের কিনা? মড এক্স ইকুয়াল টু 0 টাইপের যদি হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? অতএব কিউ মাইনাস আরটা কি হবে? 0ই হবে। 0 ছাড়া অন্য কিছু হতে পারে? দেখো এখানে কি বলছে? মড এক্স ইকুয়াল টু 0 হলে শুধুমাত্র এক্স এর মানটা কি হতে পারে? 0 হতে পারে। 0 বাদে অন্য কিছু হতে পারে না। একইভাবে অথবার জায়গায় অথবা লিখলাম। এখানে মড অফ এক্স ইকুয়াল টু 0 টাইপের আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি? কিউ মাইনাস বিটাও কি হবে? 0ই হবে। অন্য কিছু হতে পারে? পারে না। আর এখান থেকে কি হচ্ছে দেখো, অথবা পি মাইনাস আরটা কি হবে? সিমিলারলি 0 হবে। অন্য কিছু হতে পারে? পারে না। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো?
এখান থেকে পাচ্ছি কিউ ইকুয়াল টু আর হবে, আরটাকে ওই পাশে নিয়ে যাও, অথবা কিউ ইকুয়াল টু কত হবে, পি হবে, অথবা এখান থেকে কি পাচ্ছি, পি ইকুয়াল টু আর হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি বক্স করছি এটাকে, ভালো করে দেখবে, এটা আমার বক্স করে দিলাম। কি বলছে, আমি কি ধরেছিলাম, ধরেছিলাম আমি ধরেছিলাম এই যে বিন্দু তিনটা দেওয়া ছিল, এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু, এই এ বি সি বিন্দু তিনটা সমরেখ ধরে নিয়েছিলাম। ঠিক আছে, সমরেখ ধরে নেওয়ার পর আমি ফার্দার ক্যালকুলেশন করলাম এবং প্রসিড করার পর দেখতে পেলাম কি আসলো, কিউ ইকুয়াল টু আর হচ্ছে, অথবা পি ইকুয়াল টু কিউ হচ্ছে, অথবা পি ইকুয়াল টু আর হচ্ছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো এক জিনিস হোল্ড করছেই। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিস হোল্ড করছেই। ঠিক আছে, তো এটা কি সত্যি, এটা কি সম্ভব, পি পি আর কিউটা সমান হতে পারে, অথবা পি আর আরটা সমান হতে পারে, অথবা কিউ আর আরটা সমান হতে পারে, পারে কি পারে না, কেন, কারণ কোশ্চেনে দেওয়া আছে, ভালো করে দেখো কি দেওয়া ছিল, পি কিউ আর কেউই কারোর সাথে সমান হবে না। ঠিক আছে, যেহেতু পি আর কিউ আর আর তিনটাই কেউ কারোর সাথে সমান না, তাহলে এই কন্ডিশনটা কি হোল্ড করতে পারে, এই কন্ডিশন তিনটার মধ্যে যে কোনো একটাই কি হোল্ড করতে পারে, অন্ততপক্ষে পারে না। যদি মনে করো সাপোজ এটাই হোল্ড করলো, তাহলে কি এটা কি করবে, কিউ ইকুয়াল টু আর বলে দেবে। এবার দেখো কি কোশ্চেন কি বলে দেওয়া ছিল, পি নট ইকুয়াল টু কিউ নট ইকুয়াল টু আর, অর্থাৎ এখান থেকে বলতে পারি, বলো, কিউ নট ইকুয়াল টু আর বলতে পারি। দেখো কিউ নট ইকুয়াল টু আর, তো আমি কি পেলাম, কিউ ইকুয়াল টু আর পেলাম। তাহলে আমার গিভেন যে কন্ডিশন ছিল অঙ্কটার মধ্যে, বা প্রদত্ত যে শর্ত ছিল অঙ্কটার মধ্যে, সেটাকে ভুল প্রমাণ করলো কি করলো না। ঠিক আছে, করলো কি করলো না, তাহলে আমি কি লিখবো, একইভাবে যদি আমি এটা সত্যি ধরে নিই, এটা হোল্ড করছে, তাহলে কি করবে, পি আর কিউ কি সমান হতে পারে, দেখো পি আর কিউ অসমান, তাহলে এক্ষেত্রেও কিন্তু সত্য হবে না। তাহলে কি বলতে পারি, কি বলতে পারি বলো, এটা কি আদৌ সম্ভব, হবে না। তাহলে কি লিখবো, ব্র্যাকেটে যাহা অসম্ভব। ঠিক আছে, তাহলে দেখো তো এই কন্ট্রাডিকশনটা কেন আসলো, কারণ যে জিনিসটা আমরা ধরেছি সেই ধরাটাই তাহলে আমার ভুল। ঠিক আছে, যদি আমি অন্য কিছু ধরতাম তাহলে এই কন্ট্রাডিকশনটা আসতো না। ঠিক আছে, তো আমি কি ধরেছিলাম, ধরেছিলাম এ বি সি যে বিন্দু তিনটা আছে, এই তিনটা বিন্দু সমরেখ ধরে নিয়েছিলাম। তো সমরেখ ধরে নেওয়ার জন্য আমার কি আসছিল, একটা কন্ট্রাডিকশন আসছো। ঠিক আছে, সমরেখ ধরে নেওয়ার জন্য কি আসলো, কন্ট্রাডিকশন আসলো। তাহলে আমার ধরাটাই ভুল, তাহলে আমার কোনটা ধরা ঠিক, যদি আমি বলতাম যে এবিসি বিন্দু তিনটা অসমরেখ বা সমরেখ নয়, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, তাহলে কি লিখবো, অতএব এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ নয়। ঠিক আছে, তা সমরেখ নয় মানে কি বলো, সমরেখ নয় মানে এই বিন্দু তিনটা একই লাইনের উপরে থাকবে না। বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। এটাই প্রমাণ করতে বলেছিল কি বলেনি, প্রমাণিত। দেখো কি বলেছিল, কি দেওয়া ছিল, দেখাও যে এই বিন্দুটা, বি বিন্দুটা, সি বিন্দুটা কি করছে, এই বিন্দু তিনটি কখনোই সমরেখ হবে না। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছিল, তো আমি প্রমাণ করতে পারলাম, পারলাম কি পারলাম না, পারলাম, দেখো হয়ে গেছে। এবার নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 32 নম্বর অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 32 নম্বর অঙ্ক। কি বলছে, লিখছি, বলছে কে এর মান কত হলে 1, -1, 1, -1, 2, 1 এবং 5, সরি কে, 5
বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। কি বলছে? k এর মানটা বের করতে হবে। ঠিক আছে? k এর মান কত হলে 1, -1, 2, 1 এবং k, 5 এই বিন্দু তিনটা কি হবে? একই সরলরেখায় থাকবে। ঠিক আছে? তো বিন্দুগুলোর নাম যেহেতু দেওয়া নেই, আমি সুবিধার্থে ধরে নিচ্ছি। এক্ষেত্রে a বিন্দুর স্থানাঙ্ক 1, -1, b বিন্দুর স্থানাঙ্ক 2, 1, c বিন্দুর স্থানাঙ্ক k, 5। ঠিক আছে? এবার কি বলেছে? এই বিন্দু তিনটা যদি একই সরলরেখায় থাকে, আচ্ছা বলো তো এবার একই সরলরেখায় থাকা মানে কি এই বিন্দু তিনটা? ঠিক আছে? এই একটা বিন্দু, বি একটা বিন্দু আর সি একটা বিন্দু। এই এ বি সি বিন্দু তিনটা কি বলছে? একই সরলরেখার ওপরে আছে। তাহলে আমি বলতে পারি এ কমা বি কমা সি এই বিন্দু তিনটা কি হবে? সমরেখ হবে। তাই না? সমরেখ ডেফিনেশন কি বলে? যদি বিন্দু তিনটা একই লাইনের ওপরেই থাকে তাহলে বিন্দু তিনটা কি হবে? সমরেখা হবে। এবার দেখো তো সমরেখ হচ্ছে, তাই না? এটা তো ক্লিয়ার সমরেখ হচ্ছে। তাহলে বলতে পারি যেহেতু এ কমা বি কমা সি বিন্দু তিনটি একই সরল রেখায় আছে, তাহলে বলতে পারি অতএব এ কমা বি কমা সি বিন্দু তিনটি সমরেখ। তাই না? এতদূর পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে দেখো তো, আমরা কালকে পড়েছিলাম তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মান কি হয়? শূন্য হয় কি হয় না? শূন্য হয় কি হয় না? অবশ্যই হয়। তাই না? এটা তো ত্রিভুজের ধর্ম। যদি ত্রিভুজের তিনটা বিন্দু সমরেখ হয় অর্থাৎ একই লাইনের উপরে যদি লাই করে তাহলে ওই বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? শূন্য হয়। ঠিক আছে? এক্ষেত্রে এবিসি বিন্দু তিনটা কি বলে দেওয়া আছে? সমরেখ বলে দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি অতএব অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হবে? 0 হবে। এবার দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র কি হয়? হাফ ইন্টু মড অফ, ভেতরে একটা জিনিস থাকবে ইকুয়াল টু কত আছে? 0 আছে। এবার ভেতরে জিনিসটা কি করে লিখবো? বলো, সবসময় রাফে করি। প্রথমে কোন বিন্দুটাকে নেব? সুবিধার্থে আমি এ বিন্দুটাকে নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো? 1, -1। বি বিন্দুর স্থানাঙ্ক কত? 2, 1। সি বিন্দুর স্থানাঙ্ক কত? k, 5। ঠিক আছে? তিনটা বিন্দু লেখা হয়ে গেছে, তাহলে প্রথমেরটা আবার রিপিট করছি। 1, -1। এবার কি করব? কোনাকুনি গুণ করব। তাই না? এটার সাথে কি নেব? 1 গুণ নেব। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 ই হয়। তারপরে সূত্রের মাইনাস, -1 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। তাহলে -1 ইন্টু 2 দ্যাট ইজ -2। -2 আর এখানে সূত্রে কি ছিল? মাইনাস। মাইনাস মাইনাসে কি হয়ে গেল? +2 হয়ে গেল। এবার সূত্রের প্লাস, এবার এটা থেকে শুরু করব। তাই না? 2 ইন্টু কত? 5। তাহলে 2 ইন্টু 5 করলে কত হয়? 10 হয়। এবার সূত্রের মাইনাস, 1 এর সাথে কত গুণ করব? k গুণ করব। k ইন্টু 1 দ্যাট ইজ k। তাহলে -k হয়ে গেল। ক্লিয়ার? প্লাস k থেকে শুরু করছি। k ইন্টু -1 কত হয়? -k। এবার সূত্রের মাইনাস, 5 ইন্টু 1 কত হয়? 5 হয়। তাই না? বোঝা গেল কি গেল না? অর এখান থেকে দেখো এই হাফটা এখানে গুণ হিসাবে আছে, তাহলে ওদিকে গেলে কি হবে? ইন্টু 2 হয়ে যাবে। তাই না? তাহলে এখানে কত পাচ্ছি? দেখো এই দুটো মিলে কত হয়? +3। এটা মানে কত হয়? দেখো ব্র্যাকেটটাকে যদি ভাঙি তাহলে কত হবে? +10 প্লাস মাইনাসে -k। এখানে প্লাস মাইনাসে -k প্লাস মাইনাসে -5। এটা মডের ভিতরে থাকবে আর এদিকে কত হবে? 2 ইন্টু 0 হবে। কারণ 2টা এখানে ভাগ হিসাবে আছে, ওপাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আরেকটু সিম্পলিফাই করব। কে গুলোকে একসাথে নাও। এখানে -k, এখানেও কত আছে? -k। তাহলে আমি এখানে লিখতে পারি -2k। এবার সংখ্যাগুলোকে একসাথে নাও। 3, 10, এখানে
5। তাহলে দেখো 3 যোগ 10 কত হয়? 13, প্লাস 13 হয়ে গেল। আর এখানে কত আছে? মাইনাস 5 আছে। তাহলে কত হয়? প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। 13টা থেকে 5 যদি বাদ দিই কত হয়? 8 হয়। এবার চিহ্ন কি হবে? যে সংখ্যাটা বড় তার চিহ্নটা হবে। 13 যেহেতু বড় তার 13 চিহ্ন কি আছে? প্লাস। তাহলে এখানে আমার প্লাস হয়ে গেল। এখানে কত লিখবো? প্লাস 8 লিখবো। ইকুয়াল টু কত পাচ্ছি? 2 ইন্টু 0 দ্যাট ইজ 0। ক্লিয়ার? ঠিক আছে? এবার দেখো তো এই ফরম্যাটটা এসছে মড এক্স ইকুয়াল টু 0, তাই না? মড এক্স ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? এক্স এর মান কি হবে? শুধুমাত্র 0ই হবে, তাই না? 0 ছাড়া অন্য কিছু হতে পারে? পারে না। বুঝা গেল? তাহলে এখান থেকে বলতে পারি অতএব 8 মাইনাস 2k এটার মান কত হবে? 0ই হবে। অন্য কিছু হতে পারে? পারে না। অর মাইনাস 2k ওইদিকে 8 নিয়ে গেলে কত হবে? মাইনাস 8 হয়ে যাবে। দেখো মাইনাস মাইনাস কেটে গেল। 2 দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ গেলে দেখো 2 একে 2, 2 চারে 8। তাহলে এদিকে আমার কে হবে শুধুমাত্র, আর এদিকে কত হবে? 2 চারে 8 হয়ে গেল। তাহলে কে এর মান কত পেলাম আমি? 4 পেলাম। কত পেলাম? 4 পেলাম। দেখো তো অঙ্কটার ক্ষেত্রে কে এর মানই বের করতে বলেছিল না? দেখো কে এর মান কত হলে এত 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 বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে, অর্থাৎ অঙ্কটা থেকে আমার বের করতে বলেছিল কে এর মানটা কত বের করো। দেখো কে এর মানটা বের করতে পেরেছি। দেখো বের করতে পেরেছি, সেটার মান কত? 4। তাহলে লাস্টের লাইন কি লিখবো? অতএব নির্ণেয় কে এর মান কত হবে? 4 হবে। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 37। অঙ্কটা কি বলছে? দেখাও যে 5,6 ও -10, -12 বিন্দু দুটির সংযোজক রেখা মূল বিন্দুগামী। ঠিক আছে? কি বলতে চাইছে? দুটো বিন্দু দেওয়া আছে। একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,6, অপর বিন্দুটার স্থানাঙ্ক বলছে -10, -12। এই বিন্দু দুটা কি বলছে? এই বিন্দু দুটাকে যদি আমি যোগ করি, সংযোজক রেখা বলেছে। সংযোজক রেখা মানে কি? এই বিন্দু দুটোকে যদি আমি যোগ করি তাহলে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটা কি হবে? মূল বিন্দুগামী হবে। অর্থাৎ ওই সংযোজক রেখাটাকে যদি আমি বর্ধিত করি দুই দিকে তাহলে বলছে ওই বর্ধিতাংশের উপরে ওই ওই মূল বিন্দুটা থাকবে। ঠিক আছে? দেখো 2D র ক্ষেত্রে আমি বলেছি ম্যাক্সিমাম 99% অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? ছবি আঁকতে হবে। যতক্ষণ না ছবি আঁকবে ততক্ষণ ক্লিয়ার হবে না। দেখো আঁকছি কি করে। দেখো এক্ষেত্রে বিন্দু দুটোর নাম দেওয়া আছে? নেই। তাহলে আমি কি করব? বিন্দু দুটোর নাম লিখে নেব। এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 5,6। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -10, -12। ঠিক আছে? এবার সংখ্যার দেখো সংখ্যা দুটোকে এবার দেখো করব এবার দেখো এই পয়েন্ট দুটোকে কি করব? এই 2D প্লেনের উপরে বসাবো। কি করে করছি দেখো। এ বিন্দুটাকে প্রথমে আঁকার চেষ্টা করছি। দেখো কি বলেছে? এক্স অক্ষ বরাবর 5 ঘর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যেতে হবে। এটা আমার এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ। এটা আমার ওয়াই ও ওয়াই ড্যাশ। ক্লিয়ার? কি করে যাচ্ছে? 1, 2, 3, 4, 5। এক্স অক্ষ বরাবর 5 ঘর গেলাম। এবার কি করতে হবে? +6। তাহলে কি করব? ওপরের দিকে যাব না নিচের দিকে যাব? অবশ্যই উপরের দিকে যাব, কারণ +6 কি পজিটিভ, তাহলে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর আমি মুভ করব। ঠিক আছে? তাহলে কত ঘর যাচ্ছি? 6 ঘর। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম এটা আমার কি হচ্ছে? এ বিন্দু হচ্ছে, যার স্থানাঙ্ক কত? 5,6। ক্লিয়ার হলো? এবার বি বিন্দুটাকে আঁকি। বি বিন্দুটা কি করে বলেছে?
-10, -12, ঠিক আছে? তাহলে -10 মানে কি? x অক্ষ বরাবর ঋণাত্মক x অক্ষ বরাবর যেতে হবে। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, ঠিক আছে? এবার কি করতে হবে? -12 y অক্ষ বরাবর মুভ করতে হবে। যেহেতু ঋণাত্মক আছে, নেগেটিভ সাইন আছে, তাহলে আমি কি আর উপরের দিকে উঠবো? না, উপরের দিকে উঠলে তো পজিটিভ সাইন হতো। নিচের দিকে যেহেতু যেতে হবে, কারণ কি করতে হবে? নিচের দিকে যাওয়ার মানে হচ্ছে এখানে নেগেটিভ সাইন আছে। তাই কি করব? কত ঘর যাবো? 12 ঘর যাবো। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -10, -11, -12, ঠিক আছে? এই যে বিন্দুটা আমি পেলাম, এটা আমার কি হবে তাহলে? বিবিন্দু হবে। এর স্থানাঙ্ক কত? -10, -12। ক্লিয়ার? এবার কোশ্চেনে কি বলেছে? দেখাও যে, দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে, এই এ বিন্দু ও বি বিন্দু দুটির সংযোজক রেখা। সংযোজক রেখা কি? ঠিক আছে? এটা আমার সংযোজক রেখা। সংযোজক রেখাটা কি? মূল বিন্দুগামী দেখাতে বলেছে। ঠিক আছে? মূল বিন্দুগামী মানে কি? মূল বিন্দুগামী মানে হচ্ছে মূল বিন্দু দিয়ে পাস করছে এই রেখাটায়। অর্থাৎ এবি রেখাটা কি করবে? মূল বিন্দুগামী হবে। অর্থাৎ এবি রেখাটাকে যদি আমি এক্সটেন্ড করি বা বর্ধিত করি, তাহলে এবি রেখাটার মধ্যে কোনো না কোনো বিন্দু কি হবে? মূল বিন্দু হবে। ঠিক আছে? দেখো ছবি অনুযায়ী দেখতেও পাচ্ছি যে এই মূল বিন্দু কি আছে? ও, যেটা আমার 0, 0 পয়েন্ট, তাই না? 0, 0 পয়েন্টটা দেখো কি হচ্ছে? এবি রেখার উপরেই আছে না? আছে কি নেই? যেহেতু এবি রেখার উপরে ও বিন্দুটা আছে বা মূল বিন্দুটা আছে, তাহলে আমি এক্ষেত্রে আমি ছবি থেকে বুঝতে পারছি যে এই মূল বিন্দুটা এবি রেখার উপরে আছে বা এবি রেখাটা কি হচ্ছে? মূল বিন্দুগামী হচ্ছে। ক্লিয়ার? এবার দেখো ছবি দেখে তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এটাকেই আমার প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এবি রেখাটা কি হচ্ছে? মূল বিন্দুগামী। অর্থাৎ এবি রেখাটার কি? এবি রেখাটার মধ্যে ও বিন্দুটাও কি হবে? থাকবে। ঠিক আছে? অর্থাৎ এ বি সি বিন্দু তিনটা কি হবে? বা এ ও বি এই বিন্দু তিনটা কি হবে? সমরেখা হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? ঠিক আছে? কি করতে হবে? দেখাতে হবে। দেখো এক্ষেত্রে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি কি পারি না? 0, 0, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক কত হয়? এক্স এর কোঅর্ডিনেটের মান 0, ওয়াই কোঅর্ডিনেটের মান 0। ঠিক আছে? কি করতে হবে? দেখাতে হবে এ, ও, বি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? এই এ ও বি এই বিন্দু তিনটাকে কি করতে হবে? সমরেখ। আচ্ছা সরি, আগে একটু ভালো করে লিখি। প্রথমে বলবো না। দেখাতে হবে বা প্রমাণ করতে হবে এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাটি মূল বিন্দুগামী। ঠিক আছে? অর্থাৎ এটা মানে কি? দেখাতে হবে যদি এবি রেখাটার মধ্যে ও বিন্দুটাও থাকছে বা মূল বিন্দুটাও থাকছে, তাহলে আমি বলতে পারি এ বি সি, এ ও বি বিন্দু তিনটা কি হবে? একই রেখার উপরে থাকবে, বা ও বিন্দুটা এবি রেখার কি উপরে থাকবে, বা বলতে পারি এবি রেখাটা মূল বিন্দুগামী। একই তো জিনিস, ঠিক কি ঠিক না? তাহলে কি লিখলাম? যে দেখাতে হবে এ বি সি, দেখাতে হবে, তবে দেখাতে হবে এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাটি কি হচ্ছে? মূল বিন্দুগামী হচ্ছে। অর্থাৎ দেখাতে হবে এ ও বি বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে? কারণ এই ওপরের লাইন বলাও যা, এই নিচের লাইন বলাও কিন্তু সেম জিনিস। ঠিক আছে? জাস্ট ভাষাটাকে চেঞ্জ করে দিলাম। কারণ এটার যা অর্থ, এটারও কিন্তু সেম অর্থ। এবার দেখো তো, তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই তিনটা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটাও কত হবে? 0 হবে। অর্থাৎ, তাহলে দেখো আমি বলতে পারি কি পারি না? অর্থাৎ দেখাতে হবে
এ কমা ও কমা বি বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত হবে? 0 হবে। ঠিক আছে? দেখো ক্লিয়ার হলো কি হলো না? কারণ এইটা বলাও যা, ঠিক আছে? এই লাইনটা বলাও কিন্তু সেম জিনিস। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার এই জিনিসটা বলাও যা আর এই জিনিসটা বলাও কিন্তু সেম জিনিস। যদি আমি দেখাতে পারি যে এ ও বি ত্রিভুজটা কি, ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি 0 দেখাতে পারি তাহলেই আমি বলতে পারি যে এ আর বি বিন্দু দুটির সংযোজক রেখাটা কি হবে? মূল বিন্দুগামী হবে। বোঝা গেল? গেল কি গেল না? দেখো কি করে করছি। এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান কত হয়? হাফ ইন্টু মড অফ, দেখো রাফে করবো আবার, এ বিন্দু স্থানাঙ্ক কত ছিল বলো? এ বিন্দু স্থানাঙ্ক ছিল 5,6, তাই না? দেখো এখানে এ বিন্দু স্থানাঙ্ক কত? 5,6। বি বিন্দু স্থানাঙ্ক কত ছিল? -10, -12। ও বিন্দু স্থানাঙ্ক কত ছিল? 0,0। আর তিনটা বিন্দু যেহেতু হয়ে গেল তাহলে ফার্স্টে আবার রিপিট হবে। এবার কি করবো? কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমি কত লিখতে পারবো? 5 ইন্টু -12 দ্যাট ইজ -60। এখানে সূত্রের মাইনাস, 6 ইন্টু -10 দ্যাট ইজ -60। আর মাইনাসে মাইনাসে কত হয়? +60। ক্লিয়ার? এবার সূত্রের যোগ। নেক্সট -10 থেকে শুরু করব। -10 ইন্টু 0 কত হয়? 0 হয়। সূত্রের মাইনাস, -12 ইন্টু কত করব? 0 করব, আবার 0ই হবে। ক্লিয়ার? এবার প্লাস, এই 0-র সাথে যদি এবার 6 গুণ করি কত হয়? 0ই আসবে। এবার মাইনাস, এই 0-র সাথে 5 কে গুণ করলে কত হয়? 0ই আসবে। বোঝা গেল? তাহলে কত পেলাম বলো তো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু কত? -60 প্লাস 60 মানে কত হয়? 0 হয়। এখানে দেখো 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0ই হয়। এখানেও 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0ই হয়। তাহলে কত পেলাম? হাফ ইন্টু মড 0। ঠিক আছে? তো মড 0 মানে কি? ঠিক আছে? মড 0 মানে হচ্ছে দেখো মড 0 এর ভ্যালু কত হয়? 0-র চিহ্নটা বাদ দিয়ে যে নাম্বারটা থাকবে সেটাই বাইরে বেরিয়ে আসে। তাই না? 0-র প্লাস মাইনাস চিহ্নটা বাদ দিয়ে কি আছে? 0 আছে। তাহলে কি করব? 0 টাকেই বাইরে বেরিয়ে আনবো। তাহলে মড 0 এর ভ্যালু কত হয়? 0 হয়। তো এখান থেকে কত পেলাম? হাফ ইন্টু মড 0 এর পরিবর্তে লিখবো 0। দ্যাট ইজ হাফ ইন্টু 0 মানে কত? 0। তাহলে এই যে এবিসি এওবি ত্রিভুজটা আমি পেয়েছি, এই এওবি ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম? 0 পেলাম। তাহলে দেখো তো এওবি ত্রিভুজের ক্ষেত্রফলের মান যদি, এওবি ত্রিভুজের ক্ষেত্রফলের মান যদি আমি 0 দেখাতে পারি, ঠিক আছে? তাহলে আমি সেখান থেকে বলতে পারি যে এ ও বি বিন্দু তিনটা সমরেখ। আর এ ও বি বিন্দু তিনটা সমরেখ যদি হয় তাহলে সেখান থেকে আমি বলতে পারি যে এ বি বিন্দু দুটির সংযোজক রেখাটি মূল বিন্দুগামী হবে। হবে কি হবে না বলো? হবে। কারণ কি? এই জিনিসটা বলাও যা, এটা মানেও সেম জিনিস আর এটা মানেও কি হচ্ছে? ওই জিনিসটাই। তাহলে এটা যদি প্রুফ হয় তাহলে এটাও কি হবে? প্রুফ হয়ে যাবে। আর এটাও কি হয়ে যাবে? প্রুফ হয়ে যাবে। তার মানে এটা যদি সত্যি হয়ে যায় তাহলে এটাও কি হবে? সত্যি হবে বা প্রমাণিত হয়ে যাবে। যেহেতু আমার এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে, দেখাতে পারলাম কি এ ও বি বিন্দু তিনটা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা 0 বেরিয়ে গেছে। তাহলে আমি সেখান থেকে বলতে পারবো যে এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাটি কি হবে? মূল বিন্দুগামী হবে। ক্লিয়ার? তাহলে আমি কি লিখবো? যেহেতু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 0, অতএব বলতে পারি এ ও বি বিন্দু দুটির সংযোজক রেখাটি মূল বিন্দুগামী হবে। গামী হবে। ক্লিয়ার হলো? হলো কি হলো না? আশা করি হয়েছে।